নাগরিক সমাজ কতটা সচেতন, সুনাগরিকের দায়িত্ববোধ কেমন, তারা কি স্পষ্ট অভিমত প্রকাশ করছেন, নাকি চিলের থাবায় কানের পেছনে ছুটছেন, অথবা নীরব দর্শক হিসেবে বাক স্বাধীনতার নামে বোধহীন ক্রিয়াতেই সন্তুষ্ট? তারা কি স্বাধীনতার দায়ের সাথে আমিত্বকে ধারণ করেন, নাকি ভার হিসেবে ব্যক্তি, পরিবার, সমাজ বা রাষ্ট্রকে দোষী করেই বিকৃত আচারে তৃপ্ত? কথা হচ্ছে সুচিন্তিত বিবেচনা, সত্য জানা এবং সঠিক তথ্য প্রকাশ করা। দায়িত্ব কিন্তু সবার। সমাজের সম্প্রীতি রক্ষার্থে নাগরিক দায়িত্ববোধ থেকেই চ্যানেল 24-এর এই সাপ্তাহিক আয়োজন মুক্তকণ্ঠ নিবেদন করছে ইস্পাহানি মির্জাপুর চা। পুরো আয়োজন জুড়ে সাথে রয়েছে আমি মোহাম্মদ ইমতিয়াজ। আজকে আমরা আলাপ করব সোশ্যাল মিডিয়া, সত্য, মিথ্যে, গুজব নিয়ে। তার আগে জেনে নেব বিশেষ কিছু শিরোনাম এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সপ্তাহের এমন কিছু খবর যার সত্যতা জানা আপনাদের অত্যন্ত প্রয়োজন। সেন্ট মার্টিনে থাকা যাবে না, পর্যটক সরাতে হবে স্থানীয়দেরও। একটি পত্রিকার শিরোনামের স্ক্রিনশট ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়ানো হচ্ছে। উক্ত সংবাদ শিরোনামটি কোনো প্রশাসনিক ঘোষণার নয়, বরং প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন রক্ষা করতে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের পরামর্শ। বিধ্বস্ত মসজিদের একটি ভিডিও ইন্টারনেটে প্রচার, সেটি ইসরায়েল কর্তৃক মসজিদ আল আকসার ধ্বংসাবশেষ বলে দাবি করা হচ্ছে। মূলত এটি 2023 সালের অক্টোবর মাসে ইসরায়েলের হামলায় বিধ্বস্ত গাজার খান ইউনুস শহরের একটি মসজিদের ধ্বংসাবশেষ। জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের জুয়ার অ্যাপের প্রচারণা সংশ্লিষ্ট একটি ভিডিও ফেসবুকে ভাইরাল করা হচ্ছে। দাবিটি মিথ্যে। ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নির্মিত। সম্প্রতি এনবিআর এর রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলের 15 লাখ টাকায় একটি ছাগল ক্রয় বিষয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। পরবর্তীতে ইফাত আমার ছেলে নয়, আমার ড্রাইভারের ছেলে শীর্ষক যে ফটোকার্ডটি ছড়ানো হয়েছিল সেটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় নির্মিত। বিভিন্ন সংবাদ মাধ্যমের লোগো ব্যবহার করে বা ফটোকার্ড সম্পাদনা করে মিথ্যে তথ্য প্রচার করার প্রবণতা বাড়ছে। ফটোকার্ড ব্যবহার হয়ে উঠছে বুমেরাং। বিকৃত গুজবে ছয়লাভ সোশ্যাল মিডিয়া, বিশ্বাসযোগ্যতার সংকটে মূলধারার গণমাধ্যম। বিশেষ কিছু শিরোনাম এতক্ষণ আমরা জানছিলাম। আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করব, সোশ্যাল মিডিয়া, সত্য, মিথ্যে এবং গুজব, এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমার সাথে সম্মানিত অতিথি হিসেবে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং কষ্ট করে সময় দিয়েছেন। জনাব সাইফুল আলম চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করি। আমরা তৃতীয় যেই শিরোনামটি, চতুর্থ শিরোনামটি নিয়ে আমরা কথা বলতে চাই। শুরুতেই এনবিআর এর একজন রাজস্ব কর্মকর্তার ছেলের যেই তথ্যটি, এটি নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার চোখে পড়েছে। 15 লাখ টাকা একটি ছাগল কিনেছেন তিনি, মুশফিকুর রহমান ইফাত নাম তার, এবং ঢাকার আশেপাশে 10টি খামারে খোঁজ নেওয়া হয় এবং খোঁজ নিয়ে জানা যায় যে 7টি খামার থেকে 70 লাখ টাকার তিনি গরু কিনেছেন। তবে ফেসবুকে বিতর্কের মুখে তিনি সাদিক এগ্রো থেকে যেই ছাগলটি 15 লাখ টাকা কিনেছিলেন সেটি তিনি বাসায় আনেননি, 1 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে, এবং 1 লাখ টাকা অ্যাডভান্সও তিনি দিয়েছিলেন। তো এই যে বিষয়টি, এটি নিয়ে প্রথমে আপনার একটু মন্তব্য জানতে চাইব। এটা একটা হচ্ছে ফেসবুকে ভাইরাল হচ্ছে, এখানে দুটো বিষয়। একটা হচ্ছে প্রথমে ফেসবুকে আসে এবং গণমাধ্যম নিউজ করে, পরে দেখা যায় যে তার যিনি পিতা, কথিত বাবা, তিনি অস্বীকার করেন এনবিআর এর কর্মকর্তা মতিউর রহমান। পরবর্তীতে একজন এমপির বরাত দিয়ে মিডিয়া এবং ফেসবুকে বেশ ভাইরাল হয় একটা ইনফরমেশন যে না, আসলে ওনার দ্বিতীয় পক্ষের সন্তান। তো সেই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, এটা আমাদের যে সমাজে যে দুর্নীতির মাত্রা, এইটা দুর্নীতি রোধে, দুর্নীতি এখন থেকে না, আমরা সেই যদি 2007-এর আগে ধরি, 5বার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। সো সেখান থেকে আমরা অনেকটাই উন্নতি করেছি, অবস্থার উন্নতি হয়েছিল। কিন্তু প্রশাসনের বিভিন্ন পর্যায়ে, সেটা শুধুমাত্র যে সিভিল সার্ভিসে না, পুলিশ বলি বা শিক্ষা প্রতিষ্ঠান বলি, সবখানেই দুর্নীতি কোনো না কোনো ফরম্যাটে ছড়িয়ে গেছে। কারণটা হচ্ছে দুর্নীতি রোধের ক্ষেত্রে আমাদের ব্যবস্থাটা কার্যকরী নয়। দুদক আছে, দুদক হচ্ছে আসলে রিঅ্যাক্টিভ কাজ করে, প্রোঅ্যাক্টিভ ঠিক কোনো একটা দুর্নীতি করলে ব্যবস্থা যে খুব কড়া ব্যবস্থা, তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সেটা একটা দিক।
যে হ্যাঁ একজন এনবিআরের কর্মকর্তার সন্তান উনি 70 লাখ টাকা দিয়ে গরু কিনবেন, আবার ফেসবুকে আরও কিছু জিনিস ভাইরাল হয়েছে বা পত্রপত্রিকাও নিউজ আসছে পরবর্তীতে বিলাসবহুল গাড়ি বাড়ি অনেক সম্পত্তির কথা। সো এগুলো হচ্ছে সমাজের যে চলমান দুর্নীতির প্রবণতা সেটার একটা প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে যদি আমরা সোশ্যাল মিডিয়ায় যে একটা ঠিক আছে উনি দুর্নীতি করেছেন কি করেননি সেটা হচ্ছে প্রমাণ সাপেক্ষ, কিন্তু আপনি পত্রিকাও দেখবেন, ফেসবুকের ভাইরাল পোস্টগুলোতে দেখবেন, আমি পত্রিকাও পড়েছি যে ওই সন্তানের বাসার অ্যাড্রেস সহ নিউজে দেয়া হয়েছে। এইটা আপনি যদি বলেন যে দুর্নীতি রোধ করবেন সেটাও যেমন দরকার, আবার একজনের ব্যক্তিগত গোপনীয়তার অধিকারও রক্ষা করা দরকার, সেফটি। হ্যাঁ, এটা সেন্সিটিভিটির জায়গা। কারণ আপনি সোশ্যাল মিডিয়ার ভিন্ন বিষয়, এখানে গেটকিপার নেই, এখানে আইন আছে, আইনের আমরা অপ্রয়োগ করে ফেলেছি, ফলে আইনটা আমরা অনেকটাই প্রশ্নের মুখোমুখি ফেলে দিয়েছি। কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া যাকে মানুষ বিশ্বাস করে এবং খুবই হাই সার্কুলেটেড পত্রিকা আমি দেখেছি যে পপুলার এবং হাই সার্কুলেটেড দুটোই, সেখানে ধানমন্ডির কত নম্বর বাসায় কোন নামের বাসায় থাকেন এটা কিন্তু তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকির হতে পারে, শুধুমাত্র ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হচ্ছে তা না। এবং পাশাপাশি যে প্রমাণের আগেই আমরা এক ধরনের আসলে আমি এটাকে অনেকে মিডিয়া ট্রায়াল বলে, আমি আসলে এটাকে বলছি মিডিয়া কনভিকশন। কারণ আমরা আসলে শুধু এইটা না, আপনি আর অনেক ঘটনা দেখবেন, যেমন আপনি একটা ক্রিকেটের মুশফিকুর রহমানের বলেছিলেন কিছুদিন আগে প্রাইম ব্যাংকের একটা খেলা ছিল, সেখানে একজন প্রথমবারের মতো একজন বাংলাদেশের ইন্টারন্যাশনাল নারী এম্পায়ার উনি পরিচালনা করেছিলেন, তারা কিন্তু এটা বলেননি বা এই ধরনের কথা, কিন্তু সেটা নিয়ে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এক ধরনের কনভিকশন দিয়ে দিচ্ছি। সেজন্য আমি এটাকে মিডিয়া ট্রায়াল বলছি না, ট্রায়াল হলে হিয়ারিং হবে এই হচ্ছে, কিন্তু এটা আসলে আমরা কনভিকশন দিয়ে দিচ্ছি যে অপরাধী। হ্যাঁ, সো এই জিনিসটা মাত্রা বাড়তে থাকলে যেটা হবে, যেটা হচ্ছে এইটাকে রোধ এখনই যদি এটা নিয়ে চিন্তা করা না হয়, কারণ আমাদের দেশে ফেসবুক ইউজারের প্রতিদিন যত জন্ম নিচ্ছে সেটা কিন্তু বাংলাদেশের বার্থ রেটের চেয়ে বেশি, এটা অনেক দিন ধরে, শুধু আজকে একদিন না। ফলে এখন সোশ্যাল মিডিয়ার আরও আউটলেট আছে, সব কিছুই বাড়ছে। ফলে এখনই যদি এটা নিয়ে একটা সুচিন্তিত পরিকল্পনা করা না যায়, তাহলে কিন্তু এটা শুধু আমরা ভুগছি তা না, আপনি বাইরের দেশে কিছু আছে, যেমন আমি আপনাকে বলতে পারি যে জার্মানিতে, সেখানে কিন্তু সারা বিশ্বে যতগুলো ব্যক্তিগত আপনার গোপনীয়তা আইন আছে তার মধ্যে সবচেয়ে স্ট্রং হচ্ছে জার্মানিরটা। কারণ ওখানে স্পেসিফিকলি কিছু ধারা আছে যেগুলা মানলে আপনি অনেক সংখ্যালঘুরা রক্ষা হবে। জার্মানির আইনটা হচ্ছে এরকম যে ওখানে একটা ধারা আছে যে আপনি কারো ব্যক্তিগত তথ্য যদি প্রকাশ করেন, সে যদি সংখ্যালঘু সম্প্রদায়, উদাহরণস্বরূপ বলি যে ধরেন আমরা যেরকম উদাহরণ দিই যে প্রায় আসে সোশ্যাল মিডিয়াতে মাদ্রাসা শিক্ষকের হাতে স্টুডেন্ট নির্যাতিত শিকার, অথবা ধরেন গির্জার একজন ধর্মযাজক অথবা মন্দিরের একজন পুরোহিত, তার হাতে কেউ লাঞ্ছিত হলো। এই যে আপনি সংখ্যালঘু সম্প্রদায় বা একটা বিশেষ গোষ্ঠীকে আপনি তার ডেজিগনেশনটা দিয়ে দিচ্ছেন, এইটাতে মানুষের ওই সম্প্রদায়ের প্রতি ওই পোস্টার প্রতি একটা ঘৃণা জন্মে যায়। যেমন এক্স আইজিপি, যেমন আজকেও কালকেও পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সংবাদ প্রচারের ক্ষেত্রেও তারা এখন বেনজিরকে আমরা যত না বেশি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করছি, তার চেয়ে বেশি কিন্তু পুলিশ হয়ে যাচ্ছে কিনা, কারণ পুলিশ একটা ইনস্টিটিউশন, সেটা একটা প্রশাসনটাকেই। এখানে আবার পাল্টা যুক্তি আছে যে তাহলে বেনজির যে এত দুদক যখন তদন্ত করছে, দুদক বলছে পেয়েছে, তাহলে পুলিশ কেন আগে উদ্যোগ নেয়নি? সেটাও যেমন সত্যি, তেমনি আবার একজন ব্যক্তিকে দোষারোপ করতে গিয়ে আমি পুরো কমিউনিটিকে খারাপ করে ফেলছি কিনা। হ্যাঁ, এরকম অনেক উদাহরণ আছে যে আপনার, যেমন আপনি এই মিডিয়া ট্রায়ালটা হলে সেটি কেন হচ্ছে, সেটি কি সেই সংশ্লিষ্ট বিচার না হবার কারণেই তো এরকমটি হচ্ছে কি? আসলে এখানে যেমন একটা ভালো অবজারভেশন আসা হচ্ছে গিয়ে 2019 সালে ইউকেতে একটা কেস ছিল, যেটা থেকে তারা খুব ভালো একটা রিসার্চ করেছিল। সেটা হচ্ছে এক নারীকে খুন করেছিল দুজন কিশোরী, 13 এবং 14 বছরের। এইটাতে এরকম সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড রকমের ভাইরাল হয় এবং কোর্ট খুব প্রেশারে পড়ে যায়। যেরকম ইন্ডিয়াতে নির্ভয়ার কেসটাতে প্রেশার পড়েছিল, যে কোর্ট পরে রায় দিতে গিয়ে বলেছিল যে আমাকে তো মানুষ এই রায় না দিলে মানুষ ফাঁসি দিয়ে দিত। হ্যাঁ, সেরকম তখন রিচার্ড ব্যাকলার ছিলেন ওদের আপনার
আইন প্রতিমন্ত্রী, উনি একটা অ্যাটর্নি জেনারেল অফিসকে দিয়ে একটা স্টাডি করিয়েছিলেন। সে স্টাডিতে দেখা গেছে যে একটা হচ্ছে মানুষের সোশ্যাল মিডিয়া ব্যবহার, এবং মানুষ এখন আসলে বিনোদন কেন্দ্রগুলো সবগুলোই মরে গেছে। মানুষের বিনোদন কেন্দ্র হচ্ছে এখন মূল স্পটটা হাবটা হচ্ছে আসলে মোবাইল। ফলে সে সবসময় কোনো না কোনো কিছুতে এঙ্গেজ থাকতে চায়, এবং সে এই কারণে ভাইরাল হয়। এবং একটা ভাইরাল যদি আমি যদি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স হয়, আপনি যদি একটা কিছু ইস্যু পোস্ট করেন, সেইটা আমি মনে করি যে হ্যাঁ উনি করেছেন ঠিক যেটা। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে আসছে যে গণমাধ্যম, এই স্টাডিতে আসছে গণমাধ্যম আসলে যেই ধরনের নিউজগুলোকে গুরুত্ব দেয় সেই ধরনের কন্টেন্টগুলোই এই মিডিয়া ট্রায়াল বেশি হয়। যেমন আপনি দেখবেন, আপনি যে হেডলাইনগুলো পড়লেন সেখানে কিন্তু আপনার 3C দেখবেন: ক্রাইম, পলিটিক্স এবং সিনেমা। আপনি দেখেন এটা ইন্ডিয়াতেও, এটা ইউকেতেও, জার্মানিতে, সারা ওয়ার্ল্ডেই এই 3টা কন্টেন্টের উপরেই কিন্তু ভাইরাল বেশি হচ্ছে। কারণটা হচ্ছে গণমাধ্যম এই বিষয়গুলোর উপরে বেশি জোর দিচ্ছে, ফলে মানুষও এগুলোর প্রতি বেশি ফোকাস চায় এবং তারা কোনো না কোনোভাবে এই ভাইরাল দুনিয়ার সাথে রিলেট থাকতে চায়, যেটা আসলে সে অর্থে চেক অ্যান্ড ব্যালেন্স না থাকার কারণে। যেমন যে স্টাডিটার কথা বলছিলাম, সেই স্টাডিটার করার পরে রিচার্ড ব্যাকলাট কিন্তু ওখানকার পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন যে আমরা তো গণমাধ্যমের নীতিমালা আছে, তাদেরকে দোষারোপ করতে হচ্ছে। ইভেন বিবিসি কিন্তু 2018 সালে 2,10,000 পাউন্ড আপনার ব্রিটিশ পপ তারকা ক্লিপকে জরিমানা দিয়েছিল তার মানহানির জন্য, যেটা 2014 সালে একটা ঘটনা, যে সে শিশু নির্যাতনের জন্য পুলিশ তার বাসায় গিয়েছে, কিন্তু তার বিরুদ্ধে মামলা হয়নি। বিবিসি ভুলক্রমে তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে উল্লেখ করেছিল। পরবর্তীতে সে কেস করেছে এবং জিতে গেছে। তো ব্রিটিশ আইন প্রতিমন্ত্রী বলছেন যে আমরা গণমাধ্যমকে আইনের মার পেছে বাঁধতে পারছি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোনোভাবে বাঁধতে পারছি না। ফলে সেই চিন্তাটা এখন, যেমন আপনি তারপর থেকে কিন্তু ওই কেস নিয়ে সেক্ষেত্রে মানে বাংলাদেশ সরকারের কিছু করণীয় রয়েছে কিনা, বা তথ্য মন্ত্রণালয় করণীয় ওই কেস স্পেসিফিক ওই কেসে বা নির্ভয়ার কেসে ইন্ডিয়া যেটা করেছিল সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে তারা নিয়ে বসছিল। যেমন আপনার ফেসবুক বা এক্স বা তখন টুইটার ছিল, হ্যাঁ, টিকটক, তখন তারা কন্টেন্টগুলো ডিলিট করে দেয়। কিন্তু এইটা আসলে রিঅ্যাক্টিভ প্রসেস। এইভাবে রিঅ্যাক্টিভ প্রসেস দিয়ে আপনি এর চেয়ে আরও আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়ায় কিছু ঘটনা ঘটেছে, কুমিল্লায় কিছু ঘটনা ঘটেছে, বিশেষ করে কারণ আমাদের এই সাবকন্টিনেন্টে ধর্ম, রাজনীতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই ধরনের ইস্যুতে যখন আসবে তখন এই ধরনের রিঅ্যাক্টিভ দিয়ে আপনি আসলে কতটুকু সাকসেস হবেন, আমরা কিন্তু হইনি। ফলে কারণ আপনি যখন ফেসবুকে একটা জিনিস ছড়িয়ে যাবে বা সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস ছড়িয়ে যাবে, সেটা যখন দাঙ্গায় রূপ নেবে তখন আসলে দাঙ্গা দমনেই সরকারের প্রথম প্রায়োরিটি থাকবে। তখন ফেসবুকে কি আসছে বা সোশ্যাল মিডিয়া থেকে আসছে এটা থাকবে না। আমরা আপনার কাছে আবারও আসবো সাইফুল আলম চৌধুরী। মাসুদ কামাল, আপনার কাছে এই ইস্যুতে আসতে চাই। মুশফিকুর রহমান ইফাতে যে ইস্যুটি বলছিলাম, সাইফুল আলম চৌধুরী বলছিলেন দুটি বিষয় তিনি বলছিলেন, একটি হচ্ছে দুর্নীতি আর একটি হচ্ছে গণমাধ্যমের ভূমিকা। তিনি বলতে চাচ্ছিলেন যে মিডিয়া ট্রায়াল তিনি বলতে চান না, তিনি মিডিয়া কনভিকশন শব্দটি ব্যবহার করতে চাচ্ছেন। এই ইস্যুতে আপনার কোনো মন্তব্য রয়েছে কিনা, রাজস্ব কর্মকর্তার ছেলের? না, এটা ঠিকই আছে, এই মন্তব্য তো থাকবেই, কারণ এটা এখন এই মুহূর্তে দেখেন বিভিন্ন মিডিয়াতে আসছে। কিন্তু তো সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা উনি বললেন, আমার ভালোই। এটা সোশ্যাল মিডিয়া তো আসলে এখানে তো কোনো আপনি কাকে ধরবেন, যার হাতে একটা মোবাইল আছে সেই তো একটা মিডিয়ার মালিক হয়ে যাচ্ছে, বসে বসে তার ফেসবুকে এসে দিচ্ছে। আপনি কীভাবে এটা তার, এখন এটা সবাই দেখছে, কাজে এটাকে আপনি কীভাবে নিয়ন্ত্রণ করবেন জানি না। কিন্তু যেটাকে নিয়ন্ত্রণ করা যায়, যেমন আমরা যেটাকে বলি যে আমাদের কনভেনশনাল যে মিডিয়াগুলো আছে, পত্রিকা আছে, টেলিভিশন আছে, যারা আছে তারা করলোটা কি, আমি তাদের দু একটা জিনিস বলি। এখন তারা আসলে না, সবাই কম বেশি সোশ্যাল মিডিয়ার কারণে আসলে এই আমাদের মিডিয়াগুলো, বিশেষ করে পত্রিকা, নিউজ পোর্টাল এবং টেলিভিশনগুলো এর একটা চাপের মধ্যে পড়ে গেছে। তখন এই চাপ থেকে তারাও জিততে চায়। পত্রিকাগুলোর তো একটা করে অনলাইন থাকার কোনো প্রয়োজন নাই। আপনি তো পত্রিকা বের করেছেন, আপনি তো বলেই নিয়েছেন যে আপনি একটা প্রিন্টেড এডিশন বের করবেন, পরের দিন লোকজন পড়বে। আপনাকে অনলাইন করতে হচ্ছে কেন? এবং সেই অনলাইনে আপনার যে ভূমিকাটা, সেই ভূমিকাটা কিন্তু সোশ্যাল মিডিয়ার চেয়েও খারাপ। আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। আমাদের এই কি বলে কয়েকদিন আগে যে এই পুলিশ কমিশনার ছিল আসাদুজ্জামান মিয়া, আসাদুজ্জামান মিয়ার নিউজটা প্রথম ব্রেক করলো কে? মানবজমিন পত্রিকা। মানবজমিনের অনলাইনে কিন্তু আগের দিনই এসেছে, পরের দিন তারা প্রিন্ট মিডিয়া দিয়েছে। আগের দিন আমি অনলাইনে এটা দেখেছি 15 তারিখে মেবি। তো যখন আসলো পরের দিন আমি এই জন্য ওর প্রিন্ট মিডিয়াটা কিনেছি দেখার জন্য যে আসলে প্রিন্ট মিডিয়া আসে কিনা।
প্রিন্ট মিডিয়া আসছে, যখন প্রিন্ট মিডিয়া আসছে তখন আবার অনলাইনে চেক করতে যে দেখি ওই নিউজটা নাই, ডিলিট করে ফেলেছেন, ওই নিউজটা পাওয়া যাচ্ছে না। ওই গুগলে যে ওই নিউজটার মধ্যে ক্লিক করলে অন্য কিছু আসে, খেয়াল করেন। এটাও বলে না যে যা খুঁজছেন তা পাবেন না, পাচ্ছেন না, এটা বলে না, কিন্তু অন্য কিছু 404 না। হ্যাঁ, আচ্ছা এখন আমার কথা হলো ওটা উঠালেন কেন বা দিলেনই কেন, আগে তুলে দিলেন কেন? তুলেই যদি দিবেন তাহলে প্রিন্ট মিডিয়া ছাপলেন কেন? আবার অনলাইনে ওদের যে এটা আছে, হ্যাঁ ই পেপার যেটা আছে ওখানে ক্লিক করলে পাওয়া যাচ্ছে। আচ্ছা, তাহলে এইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমার কাছে ব্যাখ্যা নাই কিন্তু। আচ্ছা ভালো কথা, ছাগলের যে নিউজটা, মানে ছাগলের মালিক, ছাগলের বাপ, এই যে নিউজটা যেটা প্রথম, এই নিউজটা আমি প্রথম দেখলাম দেশ রূপান্তরে, এবং ওই দিনই দেখলাম ইনকিলাবে। আমি পরের দিন খুঁজতে যে দেখি দেশ রূপান্তরে ওই নিউজটা পাওয়া যাচ্ছে না, অনলাইনে পাওয়া যাচ্ছে না। ওদের প্রিন্ট মিডিয়াতেও নাই, ওদের প্রিন্ট ভার্সনেও নাই, ইনকিলাবেও নাই। ইনকিলাবে কি একে লেখা ওঠে 404, এরকম একে লেখা ওঠে, এটাও হবে না, পাওয়া যাচ্ছে না। তো কেন আপনি ছাপলেন না, পরের দিন আপনি বাদ দিলেন কেন? দুটো কারণ হতে পারে। একটা কারণ হলো যার বিরুদ্ধে নিউজটা যাচ্ছে তার দিক থেকে প্রচন্ড একটা চাপ এসেছে, প্রেশার আসার, সেই প্রেশারটা আপনি সহ্য করতে পারেন নাই, আপনি নিতে পারেন নাই, অতএব আপনি জাস্ট সারেন্ডার করছেন। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে প্রচার হওয়ার পর আপনি নিজেই কনফিউজ যে আমি কি রিপোর্টটা ঠিক দিলাম, আমার কাছে কি তথ্যগুলি আছে। তো আমি এই ছাগল সংক্রান্ত নিউজে আমি দেখেছি যে আমার মনে হয় দ্বিতীয় ঘটনাটা ঘটেছে, মানে ওনারা কনফিউজ হয়ে গেছেন, এবং কনফিউজ হয় স্বাভাবিক। কেন? প্রথমে ওনারা বললেন যে এই ছেলের বাবার নাম হলো মতিউর রহমান, NBR এর একজন সদস্য, এবং যেই মাত্র নাকি মতিউর রহমান বললেন যে সে আমার ছেলে না, প্রথম যখন কেউ বললো যে সে আমার ছেলে না, সে আমার আত্মীয় না, তাকে আমি কখনো দেখিনি, এটা বলার পর আপনি যে নিউজটা দিয়েছেন আপনাকে তো মানে কনফিউজ হচ্ছে, এখন উপায় নাই। কারণ কোনো বাবা যে তার সন্তানকে অস্বীকার করতে পারে এটা তো আপনার ধারণার মধ্যেই কাজ করবে না, তখন কিন্তু আপনি কনফিউজ হয়ে গেছেন। তাহলে কি আমি ঠিক দিলাম? আচ্ছা, এই কনফিউশনটা আপনার আসলো কেন? আসলো এই কারণে যে আপনি কনফার্ম করেননি যে আসলেই তার বাবা এই লোকটা কিনা। তো আপনি কনফার্ম না করে তার নামটা দিলেন কেন? তো পরে অবশ্য দেখা গেল যে ঘটনা তারা ঠিকই দিয়েছে, কিন্তু প্রথমে আপনি কনফার্ম না করে ছাপলেন কেন? ঘটনাচক্রে মিলে গেছে, মিলতে তো নাও পারতো। তো আপনি কনফার্ম না করে ছাপলেন কেন? কনফার্ম না করে ছেপে পরে ভয় পেয়ে উইথড্র করেছেন, ওকে। তো আপনি কনফার্ম না করে এই যে ছাপাটা, এটা হলো গিয়ে আমাদের মিডিয়াগুলোর দুর্বলতা, অথবা ভয় পেয়ে প্রত্যাহার করা, ওটা হলো আরেকটা দুর্বলতা। তো এই দুর্বলতা নিয়ে আপনি মাঠে নামছেন কেন? মাঠে নামছেন আপনি আপনার সোশ্যাল মিডিয়া, যার কোনো দায় দায়িত্ব নাই, তার সঙ্গে কম্পিটিশনে যান কেন? যে আপনি কি লাভ? দেখেন এই নিউজটা পরে আজকে দেখলাম যে প্রথম আলো দিয়েছে, এবং আমার যে অনেকেই দিয়েছে, যে দুটো নিউজ আমার সবচেয়ে পছন্দ হয়েছে, এক হলো প্রথম আলো নিউজ, আর এক হলো আজকের পত্রিকা নিউজ। তো আমাদের আজকের পত্রিকা নিউজটা আমার কাছে বেশি মানে আপনার ইনফরমেশন আছে বলে মনে হলো আমার কাছে। এরা কিন্তু নিউজটা আগে করেনি না, এরা কনফার্ম করে ডিটেল নিয়ে ওই ভদ্র মহিলার মামাতো ভাই এক MP তার বক্তব্য সহ ডিটেল তারা নিউজটা ছেপেছে। তো এই কাজটা তো করার উপায় আছে, মানে ফ্যাক্ট চেক করেছে। তাহলে আপনি এই কাজটা না করে তাড়াহুড়ো করে ছাপতে গেলেন কেন? গেলেন এই কারণে আপনিও সেই গড্ডালিকা প্রভায় গা ভাসিয়েছেন, আপনিও সেই ইঁদুর দৌড়ে যোগ দিয়েছেন। আপনি আপনার একটা প্রতিষ্ঠান আছে, আপনার পত্রিকা আছে, আপনার নিউজ পেপার আছে, প্রেস আছে, আপনি কেন যান ফেসবুকের সমস্ত দায়িত্ব জ্ঞান লোকজনের সঙ্গে পাল্লা দিতে? আপনাদের যাওয়াটাই ঠিক না। দুটো দুই মিডিয়া। আমি পার্সোনালি মনে করি যে মিডিয়াগুলো, বিশেষ করে যারা নাকি সরকারের কাছ থেকে অনুমতিপ্রাপ্ত মিডিয়া, প্রথমত আমি মনে করি যাদের প্রিন্ট মিডিয়া আছে তাদের অনলাইন থাকা উচিত না। অনলাইন ততটুকু থাকবে যতটুকু প্রিন্টে থাকবে। প্রিন্ট এবং তার মানে যেমন প্রথম আলো প্রিন্টে যা আছে অনলাইনে কিন্তু তা নাই, আবার অনলাইনে যা আছে তা কিন্তু প্রিন্টের অনেক উল্টাপাল্টা আছে, কিন্তু এটা উচিত না। আপনার প্রিন্টে যা থাকবে আপনার অনলাইনেও তাই থাকতে হবে, অথবা অনলাইনে আপনি আগে পেয়ে যা ছাপিয়েছেন
পুরোটাই প্রিন্ট আপনার ছাপতে হবে। এটাই একটা মিডিয়ার বেসিক ফর্মুলা হওয়া উচিত। আর দ্বিতীয়ত না পারলে কোনো প্রিন্ট মিডিয়ার অনলাইন ভার্সনই থাকা ঠিক না। আপনি তো পারবেন না, আপনি অনলাইন ভার্সনে যে আপনি সোশ্যাল মিডিয়ার মতো আচরণ করছেন, এটা তো ঠিক না, এটা তো ঠিক না। জি, তো আমি যে বিষয়টি একটু জানতে চাচ্ছিলাম যে ইফাতের যে ইস্যুটা বা রাজস্ব কর্মকর্তার ইস্যুটা আমরা আমাদের মেইন স্ট্রিমের মিডিয়া বলি বা সামাজিক মাধ্যমের মাধ্যমে, আবার মেইন স্ট্রিমের যে প্রতিযোগিতা আপনি বলছিলেন অসুস্থ প্রতিযোগিতার জায়গাটায়, তো সেই জায়গাটার মাঝে একটি বিষয়ে যে ইফাতের যে 70 লাখ টাকা বা রাজস্ব কর্মকর্তার যে টাকার যেই বিষয়টা, এই ইস্যুটাকে আপনি কিভাবে দেখেন যে এই ছেলেটার এত টাকার উৎসটা আসলে কোত্থেকে? বাপের টাকা, ও মাত্র ইন্টারমিডিয়েট পড়ে এবং ওর বাপ একটা নিঃসন্দেহে একটা চোর। এই চোর বাপ তার সম্পদ রক্ষার জন্য সন্তান কেন অস্বীকার করতেছে? এখন কিন্তু আমার কোনো দ্বিধা নাই যে ইফাতের বাবাই মতিউর রহমান, আমার কোনো দ্বিধা নাই। আমি যতটুকু নিউজ জগতে দেখেছি, তথ্য প্রমাণ যতটুকু পেয়েছি, আমার কোনো দ্বিধা নাই। ওই লোকের দ্বিধা আছে, ওই ভদ্রলোক তার সন্তানকে নিয়ে তার দ্বিধা আছে, তার বউকে নিয়ে তার দ্বিধা আছে, আমার তো নাই রে ভাই। এখন ওই লোকটার ক্যারেক্টার ভাবেন একবার। প্রথমত সে চোর, দ্বিতীয়ত এরকম একটা ব্যক্তি যে নাকি তার সম্পদের জন্য সন্তানকে অস্বীকার করছে। একটা সন্তানকে না, কিন্তু সে তার 3টা সন্তানকে অস্বীকার করছে। কারণ সে বলেছে আমার মাত্র 2 সন্তান, এই 2 সন্তান তার প্রথম বউয়ের 2 সন্তান, দ্বিতীয় বউকে অস্বীকার করছে, 3 সন্তানকে অস্বীকার করছে। মানে এই লোকটা কতটা নীতি বিবর্জিত একজন মানুষ হতে পারে যে তার সন্তানকে অস্বীকার করতে পারে, স্ত্রীকে অস্বীকার করতে পারে, পরিবারকে অস্বীকার করতে পারে। এটা করেছে। এরকম একটা নীতি বিবর্জিত লোক এত গুরুত্বপূর্ণ একটা পদে কি করে থাকে, এটাও একটা সন্দেহ আমার। এটা নিয়েও আমার প্রশ্ন আছে। দ্বিতীয় আরেকটা প্রশ্ন করি আমি আপনাকে, এই লোকটার বিরুদ্ধে আমি যে নিউজগুলি পড়লাম তাদের দেখলাম 2004 সালে কিন্তু তার বিরুদ্ধে প্রথম দুদক অভিযোগ গিয়েছিল। 2004 সালের পরে 4 বার গিয়েছে, 4 সাল নিয়ে 4 বার তার বিরুদ্ধে দুদকে অভিযোগ গিয়েছে। প্রতিবারই দুদকের পক্ষ থেকে তাকে ক্লিন চিট দেওয়া হয়েছে, প্রতিবার। কোনো সমস্যা তার নেই, কোনো সমস্যা। সে খুব সৎ লোক, মসজিদের ইমাম হলে ভালো হইতো, এরকম একটা ভাব আর কি। তো ভালো কথা, ক্লিন চিট দিছে। এবার আবার এই ঘটনার আগে, ছাগল কাণ্ডের আগে, এ মাসের 4 তারিখে, জুন মাসের 4 তারিখে দুদকের যে নতুন চেয়ারম্যান আসছেন, উনি আবার দুদকের মিটিং করে এই মতিউর রহমানের বিরুদ্ধে কিন্তু আবার তদন্তের আদেশ দিয়েছেন। 5মবারের মতো তার বিরুদ্ধে আদেশ গিয়েছে। তাহলে আমার প্রশ্ন হলো, এই 4 বার যে উনি মানে আপনার পেলেন, কি বলে ধুলাই করে তাকে পরিষ্কার করে দেওয়া হলো, যে জেট দিয়ে ধুলাই দিয়া যে সে খুব পরিষ্কার, তার শরীরে কোনো দুর্গন্ধ নাই, সে যে কোনো সময় যে মসজিদে ঢুকতে পারবে। এই যে তারপরে ধুলাই প্রক্রিয়া, এই ধুলাই প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত ছিল তারা হয় অযোগ্য নয় করাপ্ট। সহজ কথা, তারা খুঁজে বের করতে পারেনি অথবা টাকার বিনিময়ে চুপ হয়ে গেছে। আমি মনে করি এই 5মবারে এই মতিউর রহমানের বিরুদ্ধে তদন্তের সঙ্গে সঙ্গে ওই 4 বার যারা তদন্তে লিপ্ত ছিল তাদেরও তদন্ত করা উচিত। কারণটা কি আমি বলি আপনি, কারণটা হচ্ছে কি এটা, যে যাকে আপনি দুর্নীতি দমনের দায়িত্ব তদন্ত করতে দিচ্ছেন, সে যদি করাপ্ট হয় তাহলে তো ভয়ঙ্কর অবস্থা, তাহলে তো ভয়ঙ্কর অবস্থা, সবই হালাল। তখন তাহলে তো কিছু থাকে না রে ভাই। যাকে বিচারের দায়িত্ব দিচ্ছেন সে নিজেই যদি মানে আপনার দুর্নীতিবাজ হয় তাহলে তো কিছু থাকলো না। কিন্তু তাদেরকে আগে আমি মনে করি ধরা উচিত একই সঙ্গে, না হলে কিন্তু এই দুদকের উপরে মানুষের কোনো ভরসা থাকবে না। পাশাপাশি আরেকটা বিষয় আপনার কাছে একটা ছোট্ট বিরতি নিয়ে এসে জানতে চাইবো, সেটি হচ্ছে যে আমরা যারা মেইন স্ট্রিমের মিডিয়ামগুলো আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এই ছাগল কাণ্ডের মাধ্যমে হয়তো মতিউর রহমান সাহেবের এই দুর্নীতির বিষয়গুলো জানতে পেরেছি, কিন্তু আমরা যারা মেইন স্ট্রিমের মিডিয়া আছে আমাদের আসলে কি করণীয় ছিল বা কি করা উচিত ছিল, এখন কেন এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, এই বিষয়টি নিয়ে একটু আপনার কাছে জানতে হবে। ছোট্ট একটা বিরতি নিয়ে আসবো। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরছি, সাথেই থাকবেন। বিরতির পর আরেকবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর 4 নিবেদিত মুক্ত কণ্ঠে। আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ ইমতিয়াজ। আমরা আলাপ করছি সোশ্যাল মিডিয়া, সত্য মিথ্যা গুজব, এই বিষয়টি নিয়ে। আমাদের সাথে অতিথি হিসেবে যারা যুক্ত রয়েছেন, স্টুডিওতে রয়েছেন সম্মানিত অতিথি হিসেবে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী। আপনাদের দুজনকে আরও একবার ধন্যবাদ। আমরা মাসুদ কামাল ভাই, আপনার কাছে আবার একটু আসতে চাই। বিরতির আগে যে বিষয়টি আমরা শেষ করতে পারিনি, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা জেনে আসলে এই ছাগলকাণ্ডের তথ্যটি আমরা জেনেছি, এর পরবর্তীতেই মেইন স্ট্রিমের মিডিয়াগুলোতে, পত্রপত্রিকা বলি বা ইলেকট্রনিক মিডিয়া বলি, সব জায়গাগুলোতে এটি ছড়িয়েছে। তো
এর আগে কেন আমরা এই তথ্যটি জানলাম না বা জানালাম না, বা এর আগে আপনি যেমনটি বলছিলেন 2004 সাল থেকেই দুদকে তাকে সবসময় ক্লিন ইমেজের মানুষ হিসেবে বলা হচ্ছিল, তো এই বিষয়গুলো গণমাধ্যম জানার পরেও কেন প্রকাশ করেনি? না, একটা জিনিস হলো কি, আগে এই মতিউর রহমান সম্পর্কে আগে তাকে যে আগে 4 বার মানে আপনার মানে ক্লিন বলা হয়েছে দুদকের কাছ থেকে, সেটা কোনো মিডিয়ায় এসেছিল কিনা আমি ঠিক জানি না, আমি ফলো করিনি। হয়তো এসেছে, হয়তো আসেনি, হয়তো কোনো গুরুত্ব পাইনি খুব একটা, ম্যানেজ হয়ে গেছে নানাভাবে। আর এখন সোশ্যাল মিডিয়াটা আমি নিজে যেটা ব্যবহার করি, আমি নিজে যখন মিডিয়ায় ছিলাম এবং এখনও আমি যে কাজগুলি করি আর কি, আমি কিন্তু সোশ্যাল মিডিয়ার ইনফরমেশনকে ফার্স্ট ইনফরমেশন হিসেবে গ্রহণ করি, করে তারপরে ভেরিফাই করার চেষ্টা করি। সেই হিসেবে আমি মনে করি সোশ্যাল মিডিয়া আমাদের মূলধারার মিডিয়াগুলোর জন্য একটা সোর্স হিসেবে ব্যবহৃত হতে পারে, এটা কোনো খারাপ না। কিন্তু মূলধারার মিডিয়াগুলোর উচিত হলো সোশ্যাল মিডিয়ার কোনো খবর পেলে সেটাকে চেক করে দেখা, চেক করে কনফার্ম হয়ে তারা তাদের মতো করে করবে। কিন্তু আমাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলো সেই পরিশ্রমটুকু করতে চায় না। আচ্ছা, কেন করতে চায় না সেটা আরেক হিসাব, সেটা আমি বলি আপনাকে। চায় না এই কারণে, দেখুন মানে এই যে লোকগুলো, এই লোকগুলো সম্পর্কে একটা পাবলিক পারসেপশন আছে। পাবলিক পারসেপশন কি, ট্যাক্সে চাকরি করে, পুলিশে চাকরি করে, ইঞ্জিনিয়ার, বুঝলেন আপনার, এদের সম্পর্কে একটা পাবলিক পারসেপশন হলে এই লোকগুলি মানে উৎকোচ গ্রহণ করে, অবৈধ টাকা উপার্জন করে, এই ধরনের পারসেপশন পাবলিকের মধ্যে আছে। কাজে যখনই কেউ একটা বলে, এদের সঙ্গে তো আমরা পারি না, আমরা প্রতিনিয়ত এই লোকগুলি দ্বারা অত্যাচারিত, আমরা যারা সাধারণ মানুষ। তখন আমি যখন দেখি যে একদম বিরাট কুস্তিগির স্বাস্থ্যবান লোক হোঁচট খেয়ে পড়ে গেছে, আমি কিন্তু খুশি হই যে এতক্ষণ তো আমারও তুমি কিল ঘুষি মারছো, এখন তো নিজে হোঁচট খেয়ে পড়ে গেছো, আমি কিন্তু হ্যাপি। এই হ্যাপিনেসের বাণিজ্যটা এরা করে, যে মানুষ ঝাঁপাইয়া পরে। এখন আমি আপনাকে একটা নিউজ দেখাই, আজকে এইমাত্র আমি নিউজটা বললাম, আজকে সন্ধ্যা 7টার সময় আজকের পত্রিকায় আসছে, আসাদুজ্জামান মিয়ার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন 3 পুলিশ কর্মকর্তা। আসাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য কিভাবে অনলাইনে গেল, আসাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য কিভাবে অনলাইনে গেল, এটা নিয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত হচ্ছে এবং এই তদন্ত করে তারা 3 জন পুলিশ কর্মকর্তাকে দায়ী করছে, তোমরা এটা অনলাইনে পাঠাইছো। অন্যায় করছে অবশ্যই, তারা তো পুলিশের তথ্য কেন অনলাইনে দিবে। কিন্তু আপনি বলেন তো, আপনার কমন পারসেপশনটা এই নিউজটা পড়ার পর মানুষের মনে ধারণাটা কি হবে পুলিশের প্রতি? পুলিশ এই যে মনে হবে কি যে পুলিশ প্রশাসনিক বোধহয় আসাদুজ্জামান মিয়াকে প্রোটেক্ট করতে চাচ্ছে। কিন্তু আসাদুজ্জামান মিয়া হয়তো কিছুই না, হয়তো সে অপরাধীও না, কিন্তু পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে যে ধারণাটা আছে, সেই ধারণার কারণে কিন্তু তারা আসাদুজ্জামান মিয়াকে ওই প্রথম নিউজের পরেই কিন্তু তাকে অপরাধী হিসেবে ভাবতে পছন্দ করতে শুরু করেছে না। তো প্রথম কাজ কি ছিল, তার বিষয়ে উত্থাপিত অভিযোগটা দ্রুত তদন্ত করা। কিন্তু তদন্ত হচ্ছে কোনটা, যে তার তথ্য কি করে অনলাইনে গেল সেটা তদন্ত হচ্ছে, এবং 3 জনকে তারা অভিযুক্ত করে ফেলেছে, আটকেও ফেলেছে মেবি, অথবা তাদের মধ্যে কোনো অ্যাকশন নিয়েছে এই নিউজটা। তাহলে এখন আপনি বলেন, আপনি কখনো থানায় গেছেন কিনা আমি জানি না, থানায় কখনো যেয়ে দেখেন, থানায় লেখা আছে পুলিশ আপনার বন্ধু, পুলিশ জনগণের বন্ধু। প্রত্যেকটা থানায় কিন্তু পুলিশের মোটর, থানা মধ্যে আমি অনেক থানায় যেয়ে দেখছি পুলিশ জনগণের বন্ধু লেখা থাকে। সব পুলিশ যে খারাপ তা কিন্তু না। মানুষটা, আমি তো এখনো বিপদ হলে পড়লে পুলিশের কাছে আগে যাই, কেন যাই, আমি জানি যে ওখানে গেলে আমার কিছু একটা হ্যাস্তন্যস্ত হবে। কিন্তু ওই যে লেখা পুলিশ জনগণের বন্ধু, ওই লেখাটা যে 2-1 জন লোকের জন্য জনগণ যে বিশ্বাসই করে না, এটা কি পুলিশ খেয়াল করে? এটা খেয়াল করতে হবে। আমরা যেটা বললাম একটা, যে একজন ব্যক্তির জন্য পুরো একটা প্রফেশনকে আমরা কিন্তু মন্দ বলতে পারি না, কিন্তু আবার এটাও তো ঠিক যে 2-1 জন লোক এই অপকর্মগুলো করছে, তাদের কারণেই কিন্তু হয়ে যাচ্ছে না। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, ধরেন একটা গ্রামের একটা বাড়ি আছে, মিয়া বাড়ি ধরা যাক, সে মিয়া বাড়ি একটা ছেলে অপকর্ম করছে, চুরিও করছে, ডাকাতিও করছে, রেপও করছে, তো ওই মিয়া বাড়ির সম্মানটাকে আগের অবস্থা থাকবে রে ভাই? থাকবে? ঘটনা তো এটা। মিয়া বাড়ির লোক যখন তুমি হবা, তখন তোমাকে আরো বেশি সতর্ক থাকতে হবে যে আমি কোনো অন্যায় করি কিনা। আমাদের মিয়া সাহেব তো নিজে কাম করে বসে রয়েছে, তো আপনি কি করবেন? জি,
সাইফুল আলম চৌধুরী, আপনার এই বিষয়ে কোনো বক্তব্য রয়েছে কিনা? বিশেষ করে সাধারণ মানুষজনের এখন যে নাভিশ্বাস, এই গত কয়েকদিন ধরে মরিচের ঊর্ধ্বগতি, সবজির বাজারে ভয়াবহ সিচুয়েশন, সাধারণ মানুষজন, খেটে খাওয়া মানুষজন কোনোভাবেই দিন আনতে পান্তা ফুরোনোর মতো অবস্থা, সেই জায়গায় এত বড় বড় ধরনের ঘটনাগুলো ঘটছে। আপনি দেখেন আজকে প্রথম আলো প্রথম দুইটা লিড দেখবেন, সে দুইটা কিন্তু ভাইরাল হয়নি। একটা সিলেটের বন্যা নিয়ে, জি, আর একটা সবজি বাগানের না, আরেকটা হচ্ছে ঢাকা মেডিকেলে সম্ভবত অনেকগুলো আইসিইউ নষ্ট। হ্যাঁ 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 জি, ঢাকা মেডিকেল হচ্ছে ঢাকার শহরের স্বাস্থ্যের প্রাণকেন্দ্র, তাই তো? মানে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব সকলের আশ্রয়স্থল, ইভেন উচ্চবিত্তরা যায়, কারণ ওখানে যে সুবিধা যা পাবেন আপনি সেটা ঢাকা শহরের অন্য অনেক হসপিটালে পাবেন না। জি, স্পেশালি মানে পার্টিকুলারলি আপনি সরকারি হসপিটালগুলোতে, সেইখানে দীর্ঘদিন ধরে অনেকগুলো আইসিইউ, যেটা জীবন রক্ষাকারী। তো আমাদের পাবলিক যেটা পারসেপশন বলছিল সেটা দেখেন, আমাদের পাবলিকের সোশ্যাল মিডিয়ার ইউজারের ট্রেন্ড, এটা কিন্তু পারত আমাদের গণমাধ্যম চেঞ্জ করার ক্ষেত্রে, কারণ মানুষের অভ্যাস পরিবর্তনের ক্ষেত্রে গণমাধ্যমের এটা গবেষণার মাধ্যমে স্বীকৃত যে গণমাধ্যম চাইলে দীর্ঘমেয়াদী ইস্যু বানাতে পারে, সে মিডিয়া এজেন্ডাকে পাবলিক এজেন্ডায় রূপান্তর করতে পারে। তো কিন্তু আমরা পারিনি, আমরা সে জায়গায় পারিনি। আমরা আসলে গিয়েছি হচ্ছে পাবলিক এজেন্ডাকে বা পপুলার এজেন্ডাকে মিডিয়া এজেন্ডায় রূপান্তরিত করছি, জি, তাই তো, যেটা সোশ্যাল মিডিয়াতে পারে। অথচ আজকে সবচেয়ে ভাইরাল হওয়ার কথা ছিল যে ঢাকা শহরের সবচেয়ে স্বাস্থ্যের প্রাণকেন্দ্রের আইসিইউগুলো অনেক দিন ধরে নষ্ট। কেন নষ্ট, কবে ঠিক হবে, সরকারের উপর একটা থ্রু সোশ্যাল মিডিয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপর একটা প্রেশার ক্রিয়েট করা, ঢাকা মেডিকেলের প্রেশার ক্রিয়েট করা, তাই তো, অন্তত আরও কিছু লোকের প্রাণ বাঁচবে। কিন্তু সেটা কোভিডের সময় কিন্তু আমরা আইসিইউ নিয়ে ক্রাইসিসে ভুগেছি, সেটা আমাদের এক্সপিরিয়েন্স আছে। সেখানে অক্সিজেন নোজাল ফ্লোগুলো সাপ্লাইগুলো ছিল না, ফলে এখন আমরা শুনছি যে একটা মানে দেশের সবচেয়ে বড় মেডিকেল এই আইসিইউগুলো অনেকগুলো নষ্ট, অথচ সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে না। তো ফলে আপনি বলছেন যে ঢাকা শহরের প্রধান 5টি সমস্যা যদি আমাদের মিডিয়াকে বলা হয়, তার কয়টা আসে? যানজট, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি যেটা আপনি বললেন, শিক্ষা সমস্যা, স্বাস্থ্য সমস্যা, এইটার কয়টা আমাদের মিডিয়াতে প্রতিদিন আমাদের মিডিয়া যে আমি ঠিক আছে আজকে দেশের, আমি নাম ধরেই বলছি, দেশের সবচেয়ে হাইয়েস্ট সার্কুলেটেড পত্রিকা যদি ডিএপির মতো ধরি, বাংলাদেশ প্রতিদিন, তারপরে প্রথম আলো, এরপরে ইংলিশে যদি যাই আমরা ডেইলি স্টার, তারা কি বলতে পারবে যে আমি আগামী এক সপ্তাহ স্বাস্থ্যটাকে ইস্যু বানাবো, দেশের আনাচে কানাচে ঢাকা শহর সহ স্বাস্থ্যের যত সমস্যা আছে আমি পাবলিকের কাছে পৌঁছাবো, এবং থ্রু সোশ্যাল মিডিয়া, আমরা তো মিডিয়া তো বুঝপোজ দিচ্ছেই, কারণ তার সোশ্যাল মিডিয়ার বিশাল ইনকামের বিষয়। যদি আমি মাসুদ ভাইয়ের সাথে একটু সময় নেই, আমাদের একটু ডিফার করি, কারণ আমাদের এই মিডিয়া ইকোনমিক্সটা পাল্টে গেছে, ফলে এখন চাইলেও একটা পত্রিকা তার অনলাইনের যুক্ত না হয়ে সে পারবে না, এটা অবশ্য অন্য ডিবেটের বিষয়। কিন্তু থ্রু সোশ্যাল মিডিয়াতে সে কিন্তু এটাকে ইস্যু ক্রিয়েট করতে পারত। আপনি যেটা বললেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যে হঠাৎ করে ঈদের পরে মরিচের দাম বাড়বে কেন, ঠিক আছে, আমরা কথায় কথায় শুনি সিন্ডিকেট। আপনি গ্রাম পর্যায়ে যান, যতগুলো মরিচের ক্ষেতের চাষ হয়, চাষ হওয়ার আগে কৃষক যতগুলো মানে মরিচ প্যাকেটজাত মরিচ যারা সাপ্লাই দেয়, তারা কিন্তু মরিচের চাষের আগেই কৃষকের কাছ থেকে ল্যান্ডগুলো কিনে নিচ্ছে। ধরেন আপনার 1 বিঘা জমি, সেখানে মরিচ হবে, আপনাকে আমি 2 লাখ টাকা দিলাম 1 বিঘার জন্য। এইবার লসটাও তার, যদি কোনো কারণে প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কারণে না হয়, সেটা লসটা তার। কৃষক কিন্তু 2 লাখ টাকা বুঝে পেল, কৃষক খুশি, চিন্তা করেন, কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে না। কিন্তু যদি ফলন হয়, তখন সেটাকে গোডাউনে নিয়ে যাচ্ছে। এই বছরের মরিচ কিন্তু সেই বছর, এই জিনিসটা কিন্তু মিডিয়াতে আসবে না, দেখবেন আপনি। হ্যাঁ, এখানে অনেক কিছু ফ্যাক্টর আছে, আপনি চাইলেও পারবেন না, কারণ এখানে দেখা যাবে যে এরা কোনো না কোনোভাবে এই কোম্পানিগুলোর মালিকানা মিডিয়ার মালিকানার সাথে জড়িত। এখানে অনেকগুলা রিলেটেড বিষয় আছে। আমরা যে বলি সিন্ডিকেট, মিডিয়া বলে সিন্ডিকেট, এই সিন্ডিকেট কিন্তু কোনোদিন মিডিয়া প্রকাশ করেনি আমাদের কাছে। কে সিন্ডিকেট? সিন্ডিকেট তো ভাইভে কোনো বিষয় না, 2 জন 4 জন কোনো ব্যক্তি, হ্যাঁ, বিশেষ কোনো। এই যে গোলাম মামুন একটা হইচইতে একটা ওয়েব সিরিজ, ওখানে হুকুমত, ওখানে এই সিন্ডিকেটটাকে বলছে হুকুমত। হ্যাঁ, দেখার সুযোগ, হ্যাঁ, আপনার দেখার সুযোগ হয়েছে। তো হুকুমতটা কে আসলে, কারা? ওখানেও কিন্তু সিরিজ, আপনি ওয়েব সিরিজ দেখবেন যে ইটস নট ক্লিয়ার, বিহাইন্ড দ্য কার্টেন কারা করছে এটা না।
সেরকম আমাদের দেখবেন যে এই যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, শিক্ষার সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, আপনি কোনো প্রাইভেট হসপিটালে যেতে পারবেন না। ওখানে একটা সরকারি হসপিটালে একটা সার্ভিস যদি 10 টাকা হয়, তাহলে প্রাইভেট সার্ভিসে সেটা 20 টাকা হোক, কিন্তু সেটা তো 2000 টাকা 10 টাকার সার্ভিসটা। সেইটা তো টেক কেয়ার করার আসলে স্টেট তো সবসময় ফেল করতেই পারে। কিন্তু সেই তথ্যগুলো তো সাধারণ মানুষের চোখে নিয়ে আসবে বা মানুষের কাছে নিয়ে আসবে গণমাধ্যম। সেটাই বলছিলাম। কিন্তু গণমাধ্যমকে আমরা এখন বলি যে আধুনিক গণতন্ত্রের খুঁটি হিসেবে বিবেচিত করা হয়ে থাকে। হ্যাঁ, তো যদি তাই হয়ে থাকে, তাহলে আধুনিক গণতন্ত্রের খুঁটি যদি গণমাধ্যম হয়ে থাকে, তাহলে এখন তো গণমাধ্যমের একটা এটা ভাইস ভার্সা। কারণটা হচ্ছে যদি গণতন্ত্র না থাকে, গণমাধ্যম আসলে গণমাধ্যম থাকবে কিনা, আবার গণমাধ্যম না থাকলে গণতন্ত্র থাকবে কিনা, দুটো আসলে ভাইস ভার্সা। জি, একটা ছাড়া চলতে পারে না। আপনি ঠিক 2007 সালে আমরা যখন 111 আসলো, 2 বছর অর্থাৎ জরুরি অবস্থা উঠে যাওয়ার আগ পর্যন্ত গণমাধ্যমের কথা চিন্তা করেন, আর ইলেকশনের আগে যখন জরুরি অবস্থা উঠে গেল তখন গণমাধ্যমের কথা চিন্তা করেন। ঠিক এই 2 বছরটাকে ইলেকশনের আগে 45 দিন, তফসিল ঘোষণার আগ থেকে জরুরি অবস্থা তুলে দিল, তাহলে ধরে নিলাম 15 দিন আগে তুলল, 2 মাস। ওই 2 মাস আর 1 বছর 10 মাস, এই দুটো সময়টাকে কম্পেয়ার করেন, তাহলে বুঝতে পারবেন যে এই মানে ভাইস ভার্সা কীরকম। তখন গণতন্ত্র ছিল না, জরুরি অবস্থা ছিল, মিডিয়া চাইলে অনেক কিছু প্রকাশ হতো এবং না চাইলে অনেক কিছু প্রকাশ করতে হতো। আবার শেষ 2 মাসে গিয়ে মিডিয়ার জরুরি অবস্থা উঠে গেল, মিডিয়ার উপর কোনো এম্বার্গো ছিল না চাইলেও ওই জিনিসগুলো পাবলিশ করতে হতো না, তখন মিডিয়ার অবস্থা দেখেন, ফলে ইলেকশনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হলো। কিন্তু ঠিক ওই 1 বছর 10 মাসে যদি ইলেকশনটা হতো, তখন কিন্তু মিডিয়া রোল প্লে করতে পারতো। ফলে গণতন্ত্রকে ঠিক গণতন্ত্রের খুঁটির জোর, হ্যাঁ ঠিক আছে, এটা একটা প্রশ্নের বক্তব্য, কিন্তু গণতন্ত্র যদি না থাকে তাহলে মিডিয়া কাজ করবে কীভাবে? অনেক ধন্যবাদ। আমরা মাসুদ কামাল আপনার কাছে একটু আসবো। প্রথম যে শিরোনামটি আমরা করেছিলাম, সেন্ট মার্টিনে থাকা যাবে না, পর্যটক সরাতে হবে স্থানীয়দেরও, একটি পত্রিকার শিরোনামে স্ক্রিনশট ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম বেশ কিছু অপতথ্য আপনার নিশ্চয়ই চোখে পড়েছে। যদিও এটি বলা হচ্ছে যে এটি সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা নয়, এটি বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের একটা পরামর্শ ছিল। এবং অপতথ্যর ভাবে সাধারণ মানুষের কাছে যে ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সাধারণ মানুষজন তো এটি নিয়ে বিভিন্ন রকম মন্তব্যও করছেন। বলা হচ্ছে কোথাও আমরা দেখেছি, বিশেষ করে যদি আমি সাধারণ মানুষের প্রতিক্রিয়াগুলোও যদি বলি, বেশ কিছু জায়গায় অনেকেই বলছেন যে সেন্ট মার্টিনও অবশেষে জয় বাংলা, বেশ বহিঃশক্তি দখল করে, হ্যাঁ বহিঃশক্তি দখল করে ফেলেছে, বিভিন্ন রকমের মন্তব্য করেছেন সাধারণ মানুষজন। শুনেন, এটা হলো জানেন কি, এটা আমার কাছে খুবই মর্মান্তিক মনে হয়েছে যে সোশ্যাল মিডিয়াগুলো এখানে খুবই একটা খারাপ রোল প্লে করেছে। এবং এই বিষয়টি মেজর ফখরুল ইসলাম আলমগীর এবং ওবায়দুল কাদের সাহেবও তারা বিভিন্ন পাল্টাপাল্টি কথা বলেছেন। আমি কি বলবো, এটা আমার জন্য খুবই বেদনার ব্যাপার যে এরকম জাতীয় পর্যায়ে 2জন নেতা কেন এটা নিয়ে আলোচনা করছেন। আচ্ছা, আপনি বাস্তবতাটা ভাবেন, সেন্ট মার্টিন কে দখল করবে? সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে আমাদের সার্বভৌমত্ব। আরে মিয়ানমার নিজেই নিজের অস্তিত্ব টিকে রাখতে পারতেছে না, সেটাই ওর নিজের রাজধানী দখল করা, রক্ষা করা নিয়ে ব্যস্ত। সেখানে এখন সে আমার সেন্ট মার্টিন দখল করতে আসবে, যে দ্বীপের লোক আছে মাত্র 10,000, উনি কোনো স্থাপনাও করতে পারবে না, ওরা একটা কোরাল আইল্যান্ড। ভাই, এটা তো রিয়েলিটি, এটা তো বুঝতে হবে। এই জিনিসটা হচ্ছে কি, আমি মনে করি এই সেন্ট মার্টিন নিয়ে অহেতুক একটা পেঁচাল, অহেতুক একটা নাটক, এটা সরকারি দলও করে। সরকারি দল আমাদের কাছে চেয়েছিল, কে চেয়েছিল, কেন চেয়েছিল, কি করবে এখানে? সেন্ট মার্টিনে কোনো ঘাঁটি করা যাবে? ভাই, এটা বাস্তবতা তো বুঝতে হবে। যেখানে ভবন করার নিষেধ করে দেওয়া হয়েছে, এখন সেখানে আপনি কি ঘাঁটি করবেন ভাই? তো এখন এইটা হলো কি জানেন, সবার মধ্যে একটা জুজুর ভয় ছড়িয়ে দেওয়া। এই জুজুর ভয় যারা ছড়িয়েছে, এটা এই কারণে ছড়িয়ে, এটাও পাবলিক পারসেপশন, পাবলিক মনে করে, পাবলিক মাথার মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে যে এই সরকার এরকম, এই সরকারের সঙ্গে অমুকের সম্পর্ক এরকম। হয়তো একদম কিছু নাই তা আমি বলবো না, কিছু না কিছু তো আছেই। একটা নতজানু পররাষ্ট্রনীতি তো আমাদের আছেই, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। এই নতজানু পররাষ্ট্রনীতির আমরা নেগেটিভ বিষয়গুলো তো ভারতের সঙ্গে টের পাই, মিয়ানমারকে যেভাবে হ্যান্ডেল করে সেখানেও আমরা দেখতে পাচ্ছি। এগুলি কোনো মেরুদণ্ড সম্পন্ন দেশে এরকম হওয়া উচিত না, সেগুলি মানি। কিন্তু সেগুলি মানার পরেও সেন্ট মার্টিন দখল হয়ে যাবে, এই হুজুগগুলি যখন কেউ তুলে, আমি মনে করি তার মধ্যে একটা মতলব আছে।
এগুলি একটা মতলবী কাণ্ড। এটা আমার বিবেচনা, আমি এইভাবে ভাবি। সেন্ট মার্টিন, হ্যাঁ, আমাদের কিছু সমস্যার কথা আমি বলি আপনাকে। ওই দিক থেকে গুলি আসছে, সেই গুলিটা কেন আসছে এটাও আমরা জানি। যে বিদ্রোহীদের বিরুদ্ধে ওরা গেছে, বিদ্রোহীদের বিরুদ্ধে গুলি চাচ্ছে, ওরা পাল্টা গুলি ছাড়ছে, এইগুলি আসছে যে ঠিক আছে। এইটা নিয়ে বাংলাদেশ মিয়ানমারকে কড়া প্রতিবাদ জানাতে পারে, বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামে প্রসঙ্গটা তুলতে পারে, এবং যেটা করতে পারতো বাংলাদেশ গভর্নমেন্ট, যেটা করে নাই এখন করতেছে, উচিত ছিল প্রথম দিনই নৌবাহিনীর দুই একটা জাহাজ ওখানে মোতায়েন করে দেওয়া, স্টে করবে ওখানে, হ্যাঁ ওখানে মোতায়েন করে দেওয়া, তারপরে গাড়িগুলো এখানে চলতো। কিন্তু বাংলাদেশ করলো কি 9 দিন ভাই, 9 দিন টেকনাফ থেকে কোনো নৌকা সেন্ট মার্টিনে গেল না। তো এই আতঙ্কটা তো সাধারণ মানুষ কত বুঝে, এটা তো সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশ গভর্নমেন্টে ঢুকাই দিয়েছে রে ভাই। গভর্নমেন্টের উচিত ছিল ওখানে জাস্ট এখন যেটা করছে, একটা জাহাজ মোতায়েন করছে নৌবাহিনীর। এখন তো পাবলিক খুব বুক ফুলে হাঁটতেছে, হ্যাঁ আমাদের লোক আছে, মানুষ তো এটা দেখতে চায়। আপনি করেছেনটা কি? এতদিনে আপনি বলতেছেন যে আরেকটা গুলি আসলে আমরা কিন্তু গুলি ছুড়বো। তো যেগুলি আসছিল ওইগুলির জন্য একটা ছুড়েন না কেন? ছুড়ে দেন, এটা যে 7 দিন আগে আসছিল ওটার বিপরীত জায়গায় ছুড়লাম, তা তো করে না। তো এইগুলি হলো কি, দুই দিকে আমি মনে করি সমস্যা আছে। তবে সবচেয়ে বড় অন্যায়টা এখানে যারা করছে, যারা প্রচার করেছে, সোশ্যাল মিডিয়া হোক অথবা অন্য কোনো মিডিয়া হোক, এই যে আমাদের সেন্ট মার্টিন দখল হয়ে গেছে, ওরা দখল করে নিবে, এইগুলো করে মানুষের মধ্যে একটা অপতথ্য, মানুষের মধ্যে একটা গুজব ছড়ানোর চেষ্টা করেছে। আমি মনে করি এটা অন্যায় করেছে। জি, মোটামুটি আমরা ক্লিয়ার। হ্যাঁ, এই বিষয়ে জি, এই বিষয়ে আপনি এই বিষয়ে দেখেন, এর আগেও কয়েকদিন আগে মানে একটা প্রোগ্রামে আপনার সাথেই বলেছিলাম যে বাংলাদেশের ইউটিউব এবং অর্থাৎ গুগল এবং ফেসবুক এবং টিকটক যেভাবে ব্যবসা করছে, সেটা আমি বেশি দূরে যাব না, বাকি দেশগুলোতে দূরের কথা, ইন্ডিয়া তো করতে পারছে না। ফলে এটা সরকারকে ভাবতে হবে। ফেসবুকের পলিটিক্যাল অ্যাড ডিসক্লেমার, পলিটিক্যাল অ্যাড যেগুলো না, সেগুলো তারা পলিটিক্যাল অ্যাড হিসেবে দিচ্ছে বাংলাদেশ থেকে। আবার যারা পলিটিক্যাল অ্যাড, সেগুলো পলিটিক্যাল অ্যাডের ডিসক্লেমার দিচ্ছে না। টিকটকের বাংলাদেশে বেশ কয়েকজন আছে, টিকটক তাদেরকে বেতন দিচ্ছে, কিন্তু কিভাবে তারা বেতন পাচ্ছে এটার কোনো অফিসিয়াল ডকুমেন্ট নেই, এবং তারা আসলে লবিস্ট হিসেবে কাজ করে, আমি যতদূর জানি। এই ধরনের সোশ্যাল মিডিয়া কিন্তু ভয়ঙ্কর। কারণটা আপনি সেন্ট মার্টিন হোক, যে ইস্যু হোক না কেন, আর সরকারের একটা বড় ভূমিকা হচ্ছে আমাদের মানে বর্তমানে আওয়ামী লীগ সরকারের যদি কথা বলি, তাহলে ওনারা কিন্তু রিয়াক্টিভ হিসেবে 2-1 নেতা এই ইস্যুতে কথা বলার কথা পররাষ্ট্র মন্ত্রণালয়ের, হ্যাঁ, ওখানে ইনস্ট্যান্ট একটা প্রেস ব্রিফিং করে সিচুয়েশন আমরা সিচুয়েশন এইভাবে হ্যান্ডেল করছি, ঠিক আছে। এখন একটা পার্শ্ববর্তী দেশের সমস্যা, সেই সমস্যায় অনেক ধরনের সিচুয়েশন অ্যারাইজ করতে পারে, কিন্তু এটাতে আপনি যদি এটা হচ্ছে টাইম কিল করলে সোশ্যাল মিডিয়াতে এটা গুজব ছড়াবেই। আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন না। কন্ট্রোল করতে হলে আপনি সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেবেন, এই দুনিয়া সোশ্যাল মিডিয়া বন্ধ করা সম্ভব না। কারণ আজকে আপনি একটা বন্ধ করবেন, আর একটা তৈরি হবে। হ্যাঁ, সো আপনি ইউটিউবে আপনি দেখবেন যে এগুলো তো আপনি খেলার প্রতিদিনই দেখবেন যে ইউটিউবে প্রচুর জিনিস হচ্ছে যে শুধুমাত্র থাম্বনেল বা হেডলাইনটা পুরো স্টোরির মধ্যে নেই। অনেক মেইন স্ট্রিম মিডিয়ার আপনি বলছেন, আপনি তো বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়ার জার্নালিস্টরাই সোশ্যাল মিডিয়ার কোনো পলিসি নাই। তো ভাইরাল যে ইস্যুগুলো, আপনি একজন স্পোর্টস রিপোর্টার, আপনি ধরেন চ্যানেল 24 এর স্পোর্টস রিপোর্টার, উনি চ্যানেল 24 থেকে বেতন নিচ্ছেন, উনি কীভাবে নিজের ইউটিউব চ্যানেল চালান, কিভাবে? এটা কোন নৈতিকতায় সম্ভব? ফলে উনি যখন ওখানে নিজের ইউটিউব চ্যানেল চলছেন, ওখানে কোনো নৈতিকতার ধার ধারছেন না। হ্যাঁ, হয়তো আপনাদের নেই, আমি যা উদাহরণস্বরূপ বলছি, তো আরও অনেকেরই আছে। কিন্তু উনি যখন চ্যানেলে নিউজ করছেন, তখন কিন্তু ওই গেট কিপারের হাতে পড়ে এটা পলিশ হচ্ছে। তো ফলে শুধুমাত্র মানে সরকারের দায়িত্ব না, এটা মেইন স্ট্রিম মিডিয়ার অনেক দায়িত্ব আছে, যে ওই যে মিডিয়া এজেন্ডা কীভাবে ক্রিয়েট করবে, কীভাবে পাবলিকের কাছে পৌঁছে দেবে, এবং পাবলিক এজেন্ডাকে মানে পপুলার এজেন্ডাগুলোকে যেগুলো মানে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন সমৃদ্ধ, সেইগুলোকে কীভাবে ওভারল্যাপ করে মিডিয়া এজেন্ডাকে এস্টাবলিশ করবে এবং সেটাকে পাবলিক এজেন্ডায় রূপান্তরিত করতে হবে, সেটাকে মিডিয়াকে ভাবতে হবে। আদারওয়াইজ যেটা হবে, যেটা আমরা শুরুতে ছিলাম, যে আপনি একটা প্রশ্ন করেছিলেন যে কেন এই ধরনের জিনিস ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সেটা দেখেন
আমাদের গণমাধ্যম বলেন বা আইন শৃঙ্খলা বাহিনী বলেন, যে কোনো ক্রাইসিস মোমেন্টে আমাদের পাবলিকের কিন্তু আস্থা নেই। দ্যাটস ওয়াই তারা কিন্তু সোশ্যাল মিডিয়ার দিকে ঝুঁকছে, ইউটিউবে দেখছে, একজন আরেকজনকে জিজ্ঞেস করছে ফোন দিয়ে, এটা কি ঠিক, এটা দেখলাম, আরেকজন বলছে হ্যাঁ ঠিক, তখন তার মধ্যে ওই আস্থাটা আরও বেশি হলো। দেখেন আমাদের এই যে আমরা কথা বলছি মিডিয়া ট্রায়াল নিয়ে, 2012 সালে কিন্তু একটা কেস হয়তো মাসুদের মনে থাকতে পারে, একজন লোয়ার কোর্টের একজন বিচারক মাদক সহ গ্রেফতার হয়েছিল। তখন হাইকোর্ট একটা রায় দিয়েছিল, রায়টা হচ্ছে কারো বিরুদ্ধে অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে দোষী সাব্যস্ত পুলিশ যেভাবে করে যে ছবি দিয়ে, এই যে পুলিশ আজকে বলছে যে পুলিশ যে বেনজিরের নাম কেন আসলো, আসাদুজ্জামান সাহেবের নাম কেন আসলো, এই কাজটার জন্য পুলিশও ভাইস ভার্সা দায়ী। কেনটা হচ্ছে তারা হাইকোর্টের অর্ডার সত্ত্বেও দিনের পর দিন, হ্যাঁ পুলিশের একটা কোনো একটা রিকভারি থাকলে তাদের একটা পিয়ার সেকশন থাকে, তাদের একটা থাকে, এটা চাই যে আমাদের এই অ্যাচিভমেন্টটা পাবলিশ হোক, কিন্তু এটা আদালতে তো প্রমাণিত হয়নি। আপনি একটা যেমন জজ মিয়া, আমরা কি মিডিয়াতে কী প্রচার হলো তখন, জজ মিয়া হচ্ছে এই 21 আগস্টের গ্রেনেড, পরে কি প্রমাণিত হলো জজ মিয়া আসলে আমাদের পুলিশের বানানো ওই সময়ের, তাই তো ক্রিয়েশন। হ্যাঁ, সো এরকম 2012 সালে কিন্তু হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে বাংলাদেশের মিডিয়া এবং বাংলাদেশের পুলিশকে স্পেসিফিক অর্ডার দিয়েছিল যে কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ার আগ পর্যন্ত কারো ছবি, নাম, আমি যে জার্মানির উদাহরণগুলো বলছিলাম, যে ইউকের উদাহরণগুলো, প্রত্যেকেই আপনি আপনার এই যে জার্মানিতে একজন সিরিয়াল কিলার, পরে পুলিশকে মিডিয়া অনেক প্রেশার দিয়েছে, 2018 সালের ঘটনা এটা, যে একটা 10টা খুনে তার বিরুদ্ধে পুলিশ বলেনি, পরে টোবিয়াস নামে একটা নাম, যেটা জার্মানির কমন নেম, ধরেন আমাদের বাংলাদেশের সাইফুল খুব কমন নেম, রহমান চৌধুরী কমন নেম, বললো চৌধুরী, জার্নালিস্টরা রেখে দিল, তো কোন টোবিয়াস এটা আপনি খুঁজে পাবেন না। ফলে এই দায় কিন্তু মিডিয়ারও, এই দায় কিন্তু পুলিশেরও। এখন আমরা বলছি যে যেমন কিছুদিন আগে আপনার কারিগরি শিক্ষা বোর্ডের কয়েকজন সাংবাদিকের নাম আসছিল দুর্নীতিতে, তখন কয়েকটা পত্রিকা আমাকে ফোন করেছিল যে এইটা এইভাবে পুলিশ প্রকাশ করছে, ডিবি প্রকাশ করছে, হ্যাঁ, আমি বললাম যে এখন বলছেন কেন? 2012 সালের পর থেকে হাইকোর্ট 3 দফা আপনাদের সামনে এনেছে যে পুলিশ এবং মিডিয়া প্লিজ এটা করেন না, এটা করলে নির্দোষ ব্যক্তি, কারণ আমাদের যে কোনো দেশের আপনার ক্রিমিনাল লর হচ্ছে একজন নির্দোষ ব্যক্তিও যাতে শাস্তি না পায়, তাই তো? ধরে নিলাম পুলিশের 100টা রিকভারির মধ্যে 99টাই সত্য, ঠিক আছে, কিন্তু একটা নির্দোষ ব্যক্তি যদি এই ধরনের প্রচারের কারণে, কারণ যার নাম চলে আসবে, এই যে ধরে নিলাম আসাদুজ্জামান সাহেব চলে আসলো, উনি হয়তো দোষী না যেটা বললো, তারপরে ওনার যে সোশ্যাল ডিফেম হলো, যদি উনি প্রমাণ করতে পারেন হ্যাঁ যে না এগুলো সব ভুয়া বানোয়াট, কিন্তু ওনার যে সোশ্যাল ডিফেমটা হলো, এইটা উনি কিভাবে মিডিয়া রিকভার করবে? জি, সেক্ষেত্রে এই যে ভাইরাল যে ইস্যুগুলোর কারণে এমনটি ঘটছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কিছু করণীয় থাকে কিনা বা কিছু করা উচিত? একেবারে শেষ পর্যায়ে খুব দ্রুত হচ্ছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার সবচেয়ে জনপ্রিয় হাব ইনস্টিটিউশনগুলোর সাথে বসা, এইটা একটা পলিসির মধ্যে আনতে হবে। আইনের কথা বলছি না, আইন দিয়ে আপনি দুজনকে শাস্তি দিতে পারবেন, এবং যেটা হবে যে আমরা আইনগুলো ডক্ট্রিন করে ফেলি, তো এটা নাইটমেয়ার হয়ে যায়। হ্যাঁ, কারণ ডিএসএর কারণে, এটা কিন্তু সত্যি, ডিএসএর কারণে কিন্তু অনেক মেয়ে অনলাইন অ্যাবিউজ থেকে বেঁচে গেছে, আবার ডিএসএর অ্যাবিউজের কারণে ডিএসএটা আমাদের কাছে একটা নাইটমেয়ার হয়ে গেছে, পার্টিকুলারলি মিডিয়া বা যারা মানে ফ্রিডম অফ এক্সপ্রেস পছন্দ করে। হ্যাঁ, কিন্তু একটা পলিসি যেটা ইন্ডিয়াতে করেছে, কারণ ইন্ডিয়াতে তারা কিন্তু এক ধরনের বিহেভিয়ার করছে, সোশ্যাল মিডিয়া ইনস্টিটিউশনগুলো তারা এক ধরনের পলিসির মধ্যে ব্যবসা করছে, আমাদের এখানে কোনো পলিসি নেই, উল্টো আমাদের এখানে তারা লবিস নিয়োগ করছে যাতে ব্যবসা করতে পারে। জি, সো এটা কিন্তু ভয়ঙ্কর। জি, আমরা মোটামুটি বুঝতে পেরেছি। আমরা মাসুদ কামাল ভাই, আপনার 1 মিনিট সময়ের মধ্যে যদি একটু বলেন যে সরকার এবং গণমাধ্যম দুটির কি করণীয় থাকবে এই ইস্যুতে? দেখেন, এখানে আসলে এখন এমন একটা পর্যায়ে পড়ছে না, আপনি যে জোর করে কিছু একটা চাপিয়ে দিবেন, কিছু একটা নিয়ম নীতি করবেন, এটা বাস্তবায়ন করা খুব কঠিন। আর দ্বিতীয় কথা হলো, সরকারের উপরে কি মানুষের আস্থা আছে? সরকার যে কিছু একটা করবে, সরকারের উপরে মানুষের আস্থা আছে? সরকার কি সত্য কথা বলে? মানুষ কি তাই মনে করে? মানুষ তো মনে করে না। সরকার কি বলে? মাঝে মাঝে বলে সাংবাদিকদের, আপনারা গঠনমূলক সমালোচনা করেন। তো গঠনমূলক সমালোচনা যে জিনিসটা কিরে ভাই, এটা হলো গিয়ে আপনি আমার স্তুতি করেন, আপনি আমাকে তেল দেন, ওটা হলো গঠনমূলক সমালোচনা। ওই প্রাইম মিনিস্টারের প্রেস কনফারেন্স দেখেন না,
যত লোক যায় সাংবাদিক সরকারকে জিজ্ঞেস করবে তারা কি বললো, ওই কি তারা আমার গঠনমূলক সমালোচনা করলো। আর দর্শক যারা দেখে টিভি সামনে এরা কি বলে, এরা বলে কে কত বড় তেলের ড্রাম নিয়ে গেছিল, তার একটা কম্পিটিশন হলো। এই তো যদি সরকার যদি কিছু করতে চায় তখনই মানুষ তার মধ্যে একটা সন্দেহ খুঁজবে। কাজে আগে শুনেন, দেশে যখন নাকি গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ মধ্যে আপনি যাই করেন না কেন কোনোটাই কোনো কাজ হবে না। আর যখন গণতন্ত্র প্রতিষ্ঠা হবে তখন দেখবেন একের পর এক সব হবে। এবং গণতন্ত্র প্রতিষ্ঠার মূল কাজটা এখন হতে পারছে না সরকারের কারণে। জি, আপনাদের অনেক ধন্যবাদ জনাব মাসুদ কামাল এবং সাইফুল আলম চৌধুরী, আপনারা কষ্ট করে আমাদের অনুষ্ঠানে এসেছেন। দর্শক আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে নতুন অতিথি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন।